নমস্কার। জানতে আর কারো বাকি নেই যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী এসেছিলেন কলকাতায় মেট্রো রেলের একটা অংশ উদ্বোধন করতে এবং সঙ্গে রাজনৈতিক কিছু ভাষণ দিতে, যেটাই মনে হচ্ছে আসল ছিল। তা জানতে আর কারো বাকি নেই, কারণ প্রচার হয়েছে যথেষ্ট পরিমাণে, টিভিতে সরাসরি সম্প্রচার, তার সঙ্গে আবার সান্ধ্যকালীন আলোচনা সভা, যেখানে বুদ্ধিজীবীদের দেখে মনে হচ্ছিল ঠিক যেন একজন মহাপুরুষ নেমে এসেছেন আকাশ থেকে, পারলে তো প্রায় গড় করে সবাই প্রণামই করে ফেলেন। তা এই হইচইয়ের মধ্যে সকলেই ভুলে গেছেন যে বছরখানেক আগে মেট্রো রেল সম্পর্কে উনি একটি জ্ঞানগর্ভ বাণী দিয়েছিলেন। কি বলেছিলেন না, অপু দুগ্গা যেমন ট্রেন দেখতে যেত সত্যজিৎ রায়ের সিনেমায়, এই কথাটা বলেননি। উনি বলেছিলেন উনি ছোটবেলায় কলকাতায় মেট্রো রেল দেখতে আসতেন। मैं बचपन में जब पहली बार कोलकाता आया तो एक आकर्षण था, जरा मैं मेट्रो देखूं। তো এদিকে ওর জন্ম হচ্ছে 1950 সালে, আর কলকাতা মেট্রো চালু হয় 1984-তে। 34 বছর বয়সে উনি ঠিক কতটা ছোট ছিলেন সেটা আপনারা আন্দাজ করতে পারেন। তো এইটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, উনি কতটা ছোট ছিলেন 34 বছর বয়সে, এই যোগ বিয়োগ করাটা। তো অপু দুগ্গার ব্যাপারটা অবশ্য উনি বলেননি, ওটা নির্ঘাত আমাদের প্রিয় পরিচালক হিন্দুত্বের আরেক পোস্টার বয় বিবেক অগ্নিহোত্রীর পরের সিনেমায় থাকবে। তো বলা বাহুল্য, বিবেক অগ্নিহোত্রী এর মধ্যে আরেকটা বোমা ফাটিয়েছেন, বলেছেন রবীন্দ্রনাথের ভাইয়ের নাম অরিন্দম চ্যাটার্জি এবং তিনি নাকি মা ভারতী বলে একটা ছবি এঁকেছিলেন। তো ভারত মাতা বলে একটা ছবি আছে অবনীন্দ্রনাথের আঁকা, সেটা আমরা জানি, কিন্তু এক্ষেত্রে অরিন্দম চ্যাটার্জি, বিশ্বাস না হলে শুনে নিন। अच्छा वाकया, मैं कलकत्ता में था तो वहाँ घाट से निकला, फ्लावर मार्केट में वॉक कर रहा था और मुझे वहाँ पे टैगोर के जो भाई थे अरिंदम चटर्जी, वो टैगोर, उन्होंने माँ भारती की सबसे पहली पेंटिंग बनाई थी जो मैंने फिल्म में यूज भी की है। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে বিবেকের পরের সিনেমাটা কীরকম হবে না, উনি জি হাফ প্যান্ট পরে ধোকলা খেতে খেতে এক হাতে আর অন্য হাতে এক ভাঁড় চা নিয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন দেখছেন। দূর থেকে কুঝিকঝিক করে মেট্রো রেল আসছে। স্টেশনের দেয়ালে ওদিকে 1984 সাল, মাথায় রাখবেন, তখন বামফ্রন্টের স্লোগান বাংলাদেশি লাও বাংলা বাঁচাও। তো সেই লেখা মুছে মা ভারতীর ছবি আঁকছেন এক বিখ্যাত চিত্রকর, তার নাম হলো অরিন্দম চ্যাটার্জি। তিনি স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথের ভাই। তো সেই ছবি আঁকার দৃশ্য দেখতে পেয়ে সিপিএম এর মোল্লা বাহিনী আমাদের দেয়াল লেখা মুছে দিল রে, মার মার কাট কাট বলে দৌড়ে আসছে, একদম ডাইরেক্ট অ্যাকশন। তাদের হাতে নানা রকম মারাত্মক অস্ত্র, ছুরি কাটারি থেকে শুরু করে বন্দুক, মেশিন গান, যা খুশি। থুতনিতে লম্বা লম্বা দাড়ি, সেটা লেনিনের মতো না চেঙ্গিজ খানের মতো দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। ওদিকে অকুত ভয়ে অরিন্দম, অর্থাৎ কিনা রবীন্দ্রনাথের ভাই, তিনি নড়ছেনও না চড়ছেনও না, ওই অবস্থাতেই ছবি এঁকে চলেছেন, ঠিক যেরকম আর্কিমিডিস করতেন। তো এই করতে গিয়ে মরেই যেতেন সেদিন, কিন্তু হঠাৎ কি হলো, লম্বা চুল আর দাড়িওয়ালা তান্ত্রিকের মতো বেশ এর একটি লোক খাঁড়া হাতে ট্রেন থেকে নেমে লাফ দিয়ে অরিন্দমের সামনে এসে দাঁড়ালো। তার মুখে জয় মা কালী বলে পরিত্রাহী চিৎকার। এই লোকটির নামই গোপাল। তার ভয়ে, তার রক্তচক্ষু দেখে ভয়ে মোল্লা বাহিনী তো ল্যাজ গুটিয়ে হাওয়া। এবার ট্রেন থেকে নেমে এলেন আরেক চমক, ট্রেন থেকে নেমে এলেন স্বয়ং গুরুদেব। গোপাল তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। গুরুদেব বললেন, জানিসই তো আমি সকলেরই নামকরণ করে থাকি, চিত্তরঞ্জনকে বলেছিলাম দেশবন্ধু, গান্ধীজিকে মহাত্মা, তোর নাম দিলাম পাঁঠা, আর শিয়ালদা স্টেশনের আজ থেকে নাম হয়ে গেল শ্যামাপ্রসাদ। তো এখানেই শেষ নয়, উনি যে হাফ প্যান্ট পরে দূর থেকে এই দৃশ্যটা হাঁ করে দেখছিলেন, আর আরও দূর থেকে দেখছিলেন আরেকজন। তিনি হচ্ছেন আরেকজন তরুণ ছবি আঁকিয়ে, যিনি অরিন্দম চ্যাটার্জিকে সবসময় অনুসরণ করতেন। তো তিনি একটা নতুন মুভি ক্যামেরা পেয়ে টেস্ট করতে বেরিয়েছিলেন। পুরো ট্রেন দেখার দৃশ্যটা তিনি এই করতে গিয়ে শ্যুট করে রাখেন। তো লোকটি লালা লাজপত রায়ের ভাই, তার নাম হচ্ছে সত্যজিৎ রায়, আর পরে এই নিয়ে যে সিনেমা হয় সেটার নামই হচ্ছে পথের পাঁচালী। তো এইটা নিশ্চয়ই আমরা বিবেকের পরের সিনেমায় দেখতে পাবো। তা আমিও হেসে বললাম, আপনারাও নিশ্চয়ই একটু আধটু হাসছেন, কারণ যে কথাগুলো বলা হলো এগুলো হাস্যকর, কিন্তু আসলে এগুলো ততটা হাসিরও না।
এক আধজন দু একটা জিনিস ভুল জানতেই পারেন, দোষের কিছু নেই। আমি এই চ্যানেলে দু একদিন আগে একটা ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম মুখ ফসকে, তো মুখ ফসকে কথাটা বেরিয়েও যেতে পারে। এমনকি কোথাও কোথাও কিছু কিছু গুজবও রটে যেতে পারে, যেগুলোকে হয়তো যাচাই করা তাৎক্ষণিকভাবে সম্ভব নাও হতে পারে। কিন্তু এই যে কথাগুলো ক্রমাগতভাবে বলে আসা হচ্ছে, শুধু এগুলো নয়, আরও অনেক কিছু, সেগুলো নিয়ে কোনো মিডিয়ায়, মূলধারার কোনো মিডিয়ায় কোনো প্রশ্ন দেখেছেন? কোথাও কোথাও কাউকে বলতে দেখেছেন যে এই বিবেক অগ্নিহোত্রী ভুল তথ্য দিচ্ছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা হাস্যকর হওয়া সম্ভব নয়? বিদেশে কিন্তু হয়, ফ্যাক্ট চেকিং সমস্ত কিছু হয়, এদেশে ওয়ার্ল্ড নিউজের মতো সংস্থাগুলো করে, কিন্তু আমাদের মূলধারার মিডিয়া এটা কখনো দেখবেন না। কারণ এরা হচ্ছে এই দলেরই অন্তর্গত এবং এদের স্পর্ধা এমন জায়গায় পৌঁছেছে যে বারবার হাবিজাবি কথাগুলো বলে সেগুলোকেই, মানে ওই হাবিজাবি অবাস্তব অলিক কথাগুলোকে বলে সেগুলোকেই সত্য হিসেবে যে গায়ের জোরে প্রতিষ্ঠা করে দেওয়া যায়, সেটা এদের কিন্তু মনে হয়েছে। একটা লোক রবীন্দ্রনাথের ভাইয়ের নাম জানে না, সে বাংলার ইতিহাসের উপর ছবি বানাচ্ছে, তার কি প্রচণ্ড আত্মবিশ্বাস, এবং এই আত্মবিশ্বাসটা আসছে কোত্থেকে? এই আত্মবিশ্বাসটা আসছে গদি মিডিয়ার ঠেকনা থেকে। 3টে টিভি চ্যানেলের লোকটাকে বসিয়ে দাও, গম্ভীর হাবিজাবে মুখে বকুক, তাকে কোনো পাল্টা প্রশ্ন করা হবে না। তারপরই এদের ধারণা সে গোপাল পাটা বিশেষজ্ঞ হয়ে যাবে, 46-এর দাঙ্গার বিশেষজ্ঞ হয়ে যাবে এবং এইভাবেই নাকি চলবে। উল্টো দিকে আরও একটা লোক, যে সাংবাদিকদের সামনে আজ পর্যন্ত সরাসরি উত্তর দেবার ক্ষমতা রাখেনি, বহুদিন আগে একবার রেখেছিল, তখন জল টল খেয়ে তো একাকার, ফলে তার ক্ষমতার দৌড় আমাদের জানা আছে। সেই ভদ্রলোক শুনে শুনে বক্তৃতা দেন, তাকে দিয়ে বক্তৃতা দেওয়াও, শুনিয়ে শুনিয়ে দেখিয়ে দেখিয়ে তাকে দিয়ে বলাও, অনুপ্রবেশের সমস্যাটাই আসলে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা। লোকে টাকা চুরি করে মেরে চলে যাচ্ছে বিদেশে মধুচন্দ্রিমায়, সেটা বড় সমস্যা নয়। সংখ্যালঘুদের ঠেঙানো হচ্ছে, সেটা বড় সমস্যা নয়। সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের ঠেঙিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলা হচ্ছে, সেটা বড় সমস্যা নয়। আসল বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ। এটা তাকে দিয়ে বলাও, তারপর টিভি চ্যানেলে 50 বার 50টা লোক এসে সেই একই কথা বলুক। প্রথমে বুদ্ধিজীবী তিলোত্তম মজুমদার বলুন, তারপর একজন ভাষাবিদ আকারে ইঙ্গিতে সেটাকে সমর্থন করুন, তারপর শুভেন্দু অধিকারী এসে বলুন যে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা, ঠিক কোটি বলেছিলেন কিনা মনে নেই, অনেক লক্ষ বলেছিলেন তো বটেই। তারপর কর্নেল সুমন দে মাথা নাড়িয়ে বলুন, ওরে বাবা কত অনুপ্রবেশ। এবং সেখানেই শেষ নেই, আমাদের প্রিয় মেজর ময়ূখ রঞ্জন তারপর দৌড়ে দৌড়ে নেচে নেচে হেসে হেসে বলুন, প্রচণ্ড অনুপ্রবেশ, প্রচণ্ড অনুপ্রবেশ, সবাইকে তাড়িয়ে দিতে হবে। ব্যাস, এখানেই খেল খতম, পয়সা হজম। টিভি কোর ভদ্রলোকরা যারা আছেন তাদেরকে এরা এতটা মূর্খ ভাবে যে এতেই সবাই ঘাড় নেড়ে বলবে ঠিক ঠিক, এবং তারপরেই গোটা ভারত থেকে বাঙালি খেদানো হই হই করে চলবে, ওই এজেন্ডাটাই পাস হয়ে যাবে। তো এই একই জিনিস এখানে প্রথম দেখলাম তা না, এই একই জিনিস আমরা দেখেছি অপারেশন সিঁদুরে। আমরা টিভিতে বসে ওই সিঁদুরের প্রথম দিন কি জানলাম, যে উত্তেজক ভাষণ, করাচি লাহোর সমস্ত দখল হয়ে গেছে, সে নিয়ে উত্তেজক ভাষণ, সবাই মিলে টিভিতে বসে হাততালি দিচ্ছেন, মনে হচ্ছিল আজাদ কাশ্মীর দখল। পরদিনই নয়া লাহোরে গিয়ে বাঙালি ভদ্রলোকেরা বাড়ি ফাড়ি কিনে ফেলতে পারবেন, আর আজাদ কাশ্মীরে বেড়াতে যাওয়া শুধু নয়, জমি কিনে বসবাস শুরু করবেন। তারপর জানা গেল প্রত্যেকটা গুল, কিন্তু এই প্রত্যেকটা গুল যে ধরা পড়লো এবং নির্ভুলভাবে ধরা পড়লো, প্রত্যেকটা মিথ্যে কথা। তারপর কোনো চ্যানেলে এ নিয়ে একটা প্রশ্ন দেখেছেন? দেখেননি। শুধু যে ধামা ধরাটা প্রশ্ন করেননি তা নয়, আমার অনেক পরিচিত যাদেরকে আমি কিছুটা করে পছন্দ করি, তাঁরাও টিভি চ্যানেলে যান, তাঁরাও কিন্তু একটা প্রশ্নও করতে পারেননি, কারণ ওখানে প্রশ্নটা করার কোনো পরিসর দেওয়া যায় না, দেওয়া হয় না। তো অনেকেই তারা বলেন টিভি চ্যানেলকে ব্যবহার করছি, ব্যবহার করার দরকার আছে।
তো এই কথাগুলো যদি সরাসরি মুখের উপর বলতে পারতেন সেটা নিশ্চয়ই মেনে নিতাম, কারণ অনেক জায়গায় বলা যায়, এই ধরুন আমার মন্তব্যের, আমার টিভির, আমার যে চ্যানেলে বক্তব্য রাখছি এর নিচের মন্তব্যে বলা যায়। শুধু তাই না, আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে এইভাবে প্রত্যেকে নিজের মন্তব্য রাখতে পারেন, আমাদের গুরুচণ্ডালীর বিরুদ্ধে যা খুশি বলেও মন্তব্য রাখতে পারেন, লেখা দিতে পারেন, কেউ আটকাবে না। এইটা হচ্ছে ফ্রি মিডিয়ার লক্ষণ। কিন্তু এই টিভি চ্যানেলগুলো তাদের আলোচনার সভায় তাদের যে প্রচারের এজেন্ডা তার বিরুদ্ধে কিচ্ছু বলতে দেয় না। এজেন্ডা তারা সেট করে দেবে, কতটা বলা যায় তারা সেট করে দেবে এবং তার পক্ষেই বলতে হবে। তো তারাই বলার জায়গা দেয় না, ওখানে বলার জায়গা হচ্ছে কেবলমাত্র তারা তাদের সেট করা এজেন্ডার পক্ষে এবং বিপক্ষে। ওখানে তাদের যে গুলবাজি সেই নিয়ে কিছু বলা যায় না। তো এই একই জিনিস আমরা দেখলাম আরজি কর নিয়েও। তো পর 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 ভুয়ো খবর চলতে লাগলো অজস্র। একজন ডাক্তার অনলাইনে এবং টিভিতে সম্পূর্ণ মিথ্যে কথা বললেন, সম্পূর্ণ ময়না তদন্ত নিয়ে, লিকুইড, বীর্য ইত্যাদি নিয়ে। একজন উকিল আদালতে জেনে বা না জেনে আমি বলতে পারবো না, সম্পূর্ণ ভুল বললেন। তারপর সবাই এক এক করে সেটা বলতে শুরু করলো। এইটাই হচ্ছে ট্যাকটিক্স। তো এর মধ্যে যে আমার ব্যক্তিগতভাবে সব থেকে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে লাশের সঙ্গে সঙ্গম। একদিন সবাই সকালবেলা খবরের কাগজ খুলে দেখলাম প্রথম পাতায় লেখা হচ্ছে যে আরজি করে লাশের সঙ্গে নিয়মিতভাবে সঙ্গম হয়, একটা পর্ণচক্র আছে এবং সেই পর্ণ নাকি বিক্রি হয়। তো কাকে বিক্রি হয়, কারা লাশের সঙ্গে সঙ্গম করেন সেটা জানা গেল না, কোনোদিনই জানা গেল না, এবং এর উল্লেখ কোথাও কোনো তদন্তে নেই, এবং ওই সংবাদপত্র আর টু শব্দটি কাড়েন না। ফলে আন্দাজ করা যাচ্ছে, মানে 99% নির্ভুল হওয়ার সম্ভাবনা, যেটা সম্পূর্ণ গুল ছিল। তো এই জিনিস দিনের পর দিন ধরে চলেছে। না, গুলিয়ে ফেলবেন না, আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেটা মর্মান্তিক। রাজ্য প্রশাসনের সম্পূর্ণ দায় আছে, পুলিশের অপদার্থতা আছে, আদালত সে নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে রাজ্য সরকার এবং প্রশাসনকে এই ঘটনার জন্য। কিন্তু যা গুজব, যা বারংবার বলে যাওয়া হয়েছে, সেটার দায় অন্য কারণ নয়, মিডিয়ার। এবং এই জিনিসগুলো যে বারবার ঘটছে, এই যে এখন অনুপ্রবেশের কথা বললাম, করাচি, লাহোর সব দখল হয়ে যাওয়া, অপারেশন সিঁদুরের কথা বললাম, আরজি করের কথা বললাম, এর দায় কিন্তু একটা সংগঠিত প্রয়াসের, এবং এই সংগঠিত প্রয়াসটা ঘটানো হচ্ছে খুব সুনির্দিষ্ট লক্ষ্যে। এবং এদের স্পর্ধা এমন জায়গায় পৌঁছেছে যে এরা এখন ভাবে যে গরু স্পেস স্যুট পরে মঙ্গলের গাছে উঠছে বললেও এবং বারবার বললেও সেটা সবাই মেনে নিতে বাধ্য। এবং বিপক্ষের যারা আছেন এজেন্ডা এমন করে সেট করে দেওয়া হয় যে তারাও কিন্তু টু শব্দটি করতে পারবেন না। এজেন্ডা এমন করে সেট করে দেওয়া হয়, এমন জায়গায় কথা আটকে দেওয়া হয়, সবাই জানেন সেটা, যে উল্টো দিকের মতামত আসবে না। আর চ্যানেলের গুলবাজি নিয়ে বলা তো একদম প্রশ্নের বাইরে। ফলে ওরা ভাবছে যে বারবার বারবার একই জিনিস, নিজের পছন্দের জিনিস যদি বলে যাওয়া যায়, বাকি সবাই সেটা মেনে নিতে বাধ্য। তো বাঙালিকে তাড়ানো হচ্ছে, ভারতবর্ষ জুড়ে ঠেঙানো হচ্ছে। এই সোজা জিনিসটা স্রেফ হচ্ছে না বলে দিলে সেটা সবাই মেনে নেবে। আসলে যেটা হচ্ছে, বাংলা হিন্দি ভাষীতে ছেয়ে যাচ্ছে না, যাচ্ছে। চারদিকে যা যা দেখছেন সেটা ভুল দেখছেন। চারদিকে যত হিন্দি ভাষী দেখছেন, হিন্দি ভাষীতে আসলে ছেয়ে যাচ্ছে না, আসলে তারা ভূত। আসলে কিন্তু ছেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গায়। এটা বললেই সবাই মেনে নেবে। কেন নেবে? কারণ আগেই বললাম, এজেন্ডা ওরা সেট করবে। আপনি তার বিপক্ষে সামান্য একটু কথা বললেও বলতে পারেন, কিন্তু এই যে সম্পূর্ণ এজেন্ডাটা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইলেকট্রনিক মিডিয়ায় হোক, প্রিন্ট মিডিয়ায় হোক, কিছু বলতে পারবেন না। এদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। কারণ এই এরাটা কারা? এরা হচ্ছে মহাশক্তিমান, অন্তত নিজেদের মহাশক্তিমান ভাবে, এবং কিঞ্চিত পরিমাণে শক্তি তো এদের আছেই। এরা একটা বিপুল একটা গোষ্ঠী, এটা একটা খুব বড় গোষ্ঠী, একটা সংগঠিত চক্র, এবং ছোটোখাটো চক্র নয়। এদের মাথার উপর আছে হিন্দুত্ববাদী দল, যার নাম আপনারা সবাই জানেন। এছাড়া সেই সমস্ত শিল্পপতিরা যাদের ছোট করে আমরা আ বলে ডাকি, আছে ইলেকট্রনিক ছাপা মিডিয়ার মুঘলরা, এবং সর্বোপরি মহাশক্তিধর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। সব মিলিয়েই এই বিরাট গোষ্ঠী, এবং এরা এজেন্ডা সেট করে দেয়। যারা বিপক্ষে বলার চেষ্টা করেন, ভাবেন ব্যবহার করছি, তাদেরকেও এরা ব্যবহার করেন।
কিছু বন্ধু আছেন যারা ভাবেন যে তাদেরকে বলতে ডাকা হচ্ছে, বন্ধু বলবো না পরিচিত বলবো আমি জানি না, কারণ তারা হয়তো আমাকে বন্ধু ভাবেন না, তো তারা ভাবেন তাদেরকে বলতে ডাকা হচ্ছে তাদের কথা বলার জন্য, কিন্তু আসলে তাদেরকে ততটাই বলতে দেওয়া হবে যতক্ষণ তারা গদি মিডিয়ার এজেন্ডাকে ফুলফিল করতে পারবেন। তো এই পদ্ধতিতেই এরা পুরোটা মুঠোয় পুরে ফেলতে পারবে ভাবছে। এরা দেখাবে অনুপ্রবেশের জুজু, এরা অপারেশন সিঁদুরের বিরাট সাফল্য সম্পূর্ণ গুলবাজি করে প্রকাশ করবে, এবং এরা সমানে প্রচার করে যাবে মোদিজির সাফল্য। আপনি যতক্ষণ তার পক্ষে বলছেন ততক্ষণ আপনাকে বলতে দেওয়া হবে, পরে আর বলতে দেওয়া হবে না। কিন্তু একটা জিনিস এখানে বলতেই হবে যে এরা যা চায় তা কিন্তু হয় না। যদি তাই হতো, এতদিন ধরে কখনো হয়নি, যদি তাই হতো তাহলে এক্সিট পোল বলে যে জিনিসগুলি এরা চালাতো সেটাই কিন্তু সত্যি হতো। তো আজ পর্যন্ত সুখের কথা এই যে গদি মিডিয়া এক্সিট পোল বলে যা দেখিয়েছেন এই কোট প্যান্ট পরা ভয়ঙ্কর বুদ্ধিমান লোকেরা, সেগুলো কিন্তু একটাও মেলেনি। অন্য যে কোনো জায়গায় হলে চাকরি যেত, কিন্তু গদি মিডিয়া যেহেতু কাদের ধামা ধরা আপনারা জানেন, ফলে এদের চাকরি বাকরি যায়নি, কিন্তু মেলেনি। ফলে এদের ভবিষ্যৎবাণী আগেও মিলত না, এবং এখন যা দেখা যাচ্ছে ভদ্রবিত্ত সমাজেও এজেন্ডা সেট করে দেবে এরা যেটা বলে যেটা ভাবতো সেটাও কিন্তু সাফল্যমণ্ডিত হচ্ছে না। বাঙালিরা কিঞ্চিত নড়ে চড়ে বসার পর থেকেই এদের এই যে এজেন্ডা তৈরির মেশিন আর কাজে লাগছে না। এই মুহূর্তে বাঙালি সব থেকে বেশি কি নিয়ে কথা বলছে? ভোট চুরি একটা, আর দ্বিতীয় হচ্ছে যে বাঙালিদের যে তাড়ানো হচ্ছে এই নিয়ে আশঙ্কা। এই দুটো হচ্ছে বাঙালিদের সব থেকে বড় আলোচ্য বিষয়। তো ভোট চুরি নিয়ে কথা হচ্ছে, ভোট চুরি এবং বাঙালিকে ঠেঙানো হচ্ছে, এই দুটো বিষয় পারলে গদি মিডিয়া চেপে যেত, কিন্তু চেপে যাওয়া যাচ্ছে না। কারণ আমরা যারা আছি, অল্টারনেটিভ মিডিয়া যারা আছে, তারা এগুলো হই হই করে প্রচার করছেন, মানুষ কিন্তু নেমে গেছেন এইগুলো নিয়ে কথা বলতে। ফলে হিন্দিস্তানের যে এজেন্ডা, তাদের কিন্তু পতন শুরু হয়ে গেছে। যারা তাদের ধামা ধরে আছেন তারা কিন্তু সাধু সাবধান, ধামা ধরে বেশি দিন চলবে না, বিভিন্ন নৌকোয় পা দিয়েও বেশি দিন চলবে না। আপনি গদি মিডিয়ার পক্ষে না বিপক্ষে সেই অবস্থান নেওয়ার সময় হয়ে গেছে। এবং যারা ভাবছেন, বিভিন্ন বর্ণের যারা ভাবছেন এদেরকে দিব্যি কিন্তু ব্যবহার করে ফেলতে পারছি, তারাও কিন্তু ঠিক ভাবছেন না। এজেন্ডা কিন্তু তৈরি হচ্ছে অন্যত্র ছোট ছোট জায়গায়, আমাদের মতো ছোট চ্যানেলে, আমরা একটা নই, এরকম অনেক চ্যানেলে তৈরি হচ্ছে, সমাজ মাধ্যমে তৈরি হচ্ছে, আমাদের সাইটে, ছোট ছোট বইয়ে, এই সমস্ত নানা জায়গায় তৈরি হচ্ছে। ফলে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এই বড় মিডিয়া ছাড়ুন, এরা গদি মিডিয়া, এরা আপনাদের প্রচার করতে দেবে না, বরং এদের আরও একটু তুবড়ে দেওয়া দরকার। সেই কাজটা আমরা করছি, আমাদের সঙ্গে হাতে হাত মেলান, আপনারা হাত মেলান, সাধারণ মানুষ যারা দেখছেন তারা হাত মেলান। তারা কিন্তু কেবলমাত্র আমাদের নিষ্ক্রিয় শ্রোতা তা না, অনেকেই মন্তব্য করেন, বাকিরা আরও করুন এবং আমাদের সাইটে আসুন, সেখানে কিন্তু নিষ্ক্রিয় ভোক্তা কেউ নন। আমাদের একটা তত্ত্ব আছে, যেটা আমরা যে তত্ত্ব অনুযায়ী যে পুরো গণমাধ্যম ব্যাপারটা আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে পাঠক আর লেখক আলাদা নয়। পাঠক আর লেখক একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, মিথস্ক্রিয়া করবেন, লেখকই হয়ে উঠবেন পাঠক, পাঠকই হয়ে উঠবেন লেখক। সমানে হাবিজাবি লোকে লিখে চলবে তা নয়, কিন্তু যখন লেখার মতো কিছু আসবে, প্রয়োজন আসবে, তারা লিখবেন। মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হবে এমন একটা কমিউনিটি, এমন একটা জনগোষ্ঠী, যেখানে কারোর মাথার পিছনে কোনো জ্যোতির্বলয় নেই, আলোকিত কোনো চাকতি নেই, সন্দীপন চট্টোপাধ্যায় যেমন বলেছিলেন। সকলেই লেখক, সকলেই পাঠক, এবং তৈরি হবে একটা কমিউনিটি, একটা জনগোষ্ঠী, যারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে দাঁড়াবে। এই ঐক্য কিন্তু একদম কোনো পার্টির মতো ঐক্য নয়। এদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, থাকবে, আমাদের নিজেদের মধ্যেও মতবিরোধ আছে, আমরা আলাপ আলোচনা করি, ঝগড়াঝাটি করি, কিন্তু কারো কথা বলা কেউ আটকাবে না। এইভাবে তর্ক বিতর্ক, আলাপ আলোচনার মাধ্যমে তৈরি হয়ে উঠবে একটা প্রকৃত বহুস্বর। এটাই আমাদের লক্ষ্য, আদর্শ। আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম, একটু লম্বা হয়ে গেল, কিন্তু এটাই আমাদের উদ্দেশ্য। ফলে আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাইটে লিখুন আমাদের বইপত্র, আমাদের আদর্শ কী আছে একটু নেড়ে চেড়ে দেখতে পারেন। কলেজ স্ট্রিটে পুটিরামের ঠিক উল্টো দিকে আমাদের দোকান আছে, সেখানে আসতে পারেন, যোগাযোগ হবে। তো আজকে যথেষ্ট লম্বা হয়ে গেছে, আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, নমস্কার।